আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনিতে সাখাওয়াত হোসেনের ৫% জমি নিজ নামে সাইনবোর্ড টাঙিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সংসদ সদস্য হাজী সেলিম। দখল নিতে জমির মালিক ও তার পরিবারকে পানিবন্দী করে রাখা সহ নানাভাবে অত্যাচার করেন, কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। গেল ৩ নভেম্বর ফতুল্লার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের রায়ে জমি ফিরে পেয়েছেন আসল মালিক। নারায়ণগঞ্জ দক্ষিণ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। হাজী সেলিমের হুঙ্কার শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার জমি দখলের অভিযোগ। নারায়ণগঞ্জ ফতুল্লার পিলকুনি এলাকায় 15% জমিতে প্রায় 30 বছর ধরে পরিবার নিয়ে বাস করছেন সাখাওয়াত হোসেন। কিন্তু 5 বছর আগে হাজী সেলিম জায়গা কেনার সময় সাখাওয়াত হোসেনের 5% জমি নিজের নামে করে নেন। পরে সেলিমের বিরুদ্ধে ফতুল্লা এসিল্যান্ড অফিসে মামলা করলে সাখাওয়াত হোসেনকে বিভিন্নভাবে হয়রানি করেন হাজী সেলিম। এই বাড়িতে 30 বছর 15.5% আমার এখানে, আমার চতুর্দিক দা গাঢ় করে ফেলাইছে। আমাকে জায়গা নিয়ে জোর করে নিতে চায়, জোরে বলে অনেক কথাই বলছে, আমরা আর কোনো দিকে যাইতে পারতেছি না। আর 2016 সালের 31 মার্চ দায়ের করা মামলায় হাজী সেলিমকে কয়েকবার হাজির হওয়ার নোটিশ দিলেও তিনি আসেননি। প্রায় 4 বছর চলমান একটা মামলা, ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে মামলার কিছু প্রক্রিয়া থাকে, যে সময়ে সময়ে আপনার তারিখ দিতে হয়, বিবাদী তারা সময় প্রার্থনা করে, তারা লোকে আমাদের এটুকু সময় লাগে। তো আজকে সৌভাগ্যবশত আজকে এই মামলার আদেশ হয়ে যায়, যেটা বাদী সাখাওয়াত হোসেনের পক্ষে যায়। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেপ্তারের পর থেকেই হাজী পরিবারের বিরুদ্ধে জমি দখল সহ নানা কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গণমাধ্যমে। গত 1 নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকায় সেলিমের দখলে থাকা জমি উদ্ধার করে জেলা প্রশাসন। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। গাজীপুরের ট্রেনের ধাক্কায় বাসের 2 জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও 3 জন। এতে 4.5 ঘন্টা বন্ধ থাকার পর 9টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ভোরে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি এলাকায় একটি বাসকে ট্রেন ধাক্কা দেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কবির হোসেন জানান, ভোরে বলিয়াদি এলাকার রেল ক্রসিংয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 11:30টার দিকে সাতগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়। বগিতে থাকা তেল ছড়িয়ে পড়েছে রেল লাইন ও আশেপাশের এলাকায়। তেল সংগ্রহ করতে ভিড় করছেন স্থানীয় লোকজন। শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা 951 নম্বর ট্রেনটি ওই এলাকায় পৌঁছলে লাইনচ্যুত হয়। এরপর থেকে এ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বগিতে 1,60,000 লিটার জ্বালানি তেল ছিল বলেও জানান তিনি। দর্শক, মৌলভীবাজারে শ্রীমঙ্গল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী চৌধুরী ভাস্কর। জি, আপনি যেমনটি বলছিলেন, সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এখন পর্যন্ত। বেলা 12টার দিকে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা 951 নং তেলবাহী ট্রেনটির 7টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে 4টি বগি ছিল তেল ভর্তি এবং এই 4টি তেলের বগি উল্টে পড়ে গিয়ে প্রচুর পরিমাণের তেল নষ্ট হয়ে যায় এবং স্থানীয় জনগণ, এই এলাকার স্থানীয় জনগণ পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে ভিড় করেন এবং এই ঘটনার পরপর এই মুহূর্তে কুলাউড়া থেকে একটি হাইড্রোলিক ট্রেন এসে পৌঁছেছে এবং আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি এসে ঘটনাস্থলে পৌঁছায়নি। এটা আমাকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন। আমি কথা বলেছিলাম মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিভিশনাল ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন এই 4টি বগি থেকে প্রায় 1,60,000 তেল নষ্ট হয়েছে। তবে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি আসা মাত্রই উদ্ধার কাজ শুরু করা হবে এবং পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে উদ্ধারের অগ্রগতি সম্পর্কে। এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
এই ছিল আমার কাছে মালবাহী তেলের দুর্ঘটনার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন চৌধুরী ভাস্কর হোম। লালমনিরহাটে গুজব ছড়িয়ে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় 1 নম্বর আসামি আবুল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। পুলিশ জানায়, আবুল হোসেন লালমনিরহাটের আলোচিত ঘটনায় দায়ের হওয়া মামলার 1 নম্বর আসামি। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 24 জনকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে রয়েছেন 4 জন। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ 90 জেএমবির 4 সদস্যকে আটক করেছে পুলিশ। ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে বিদেশি পিস্তল, বন্দুক, ধারালো অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া যায়। দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানান, নতুন করে নিজেদের ক্ষমতার কথা জানান দিতে তারা বগুড়া এসেছিলেন। আটক 4 জনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ সংগঠনটির তথ্য প্রযুক্তি শাখার প্রধান এবং জাকারিয়া জামিল মিডিয়া শাখার প্রধান। আবু সাইদ সংগঠনের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে যাবার প্রস্তুতি নিচ্ছিল। অপরজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান অর্থ সংগ্রহে কাজ করতেন। চট্টগ্রামে আলাদা 2টি অভিযানে 30,985 পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় 4 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি মিনি ট্রাক ও একটি মোটরসাইকেল। সকালে র্যাব 7-এর সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, রাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে মিনি ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয় 19,305 পিস ইয়াবা। অপরদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মোটরসাইকেলের সিটের নিচ থেকে উদ্ধার করা হয় 11,680 পিস ইয়াবা। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বাড়িঘরে হামলার প্রতিবাদ সহ বেশ কয়েকটি দাবিতে বিভিন্ন জেলায় গণ অবস্থান, বিক্ষোভ করা হয়েছে। চট্টগ্রামে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে নগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায়ে লং মার্চের মতো কর্মসূচিও দেওয়া হবে। রাজশাহীতে সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই দাবিতে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল হয়েছে বরিশাল, রংপুর ও কুড়িগ্রামে। চাঁপাইনবাবগঞ্জে, চুয়াডাঙ্গাও করা হয়েছে বিক্ষোভ। গণ অবস্থান বিক্ষোভ করা হয়েছে ময়মনসিংহ ও সাভারে। লক্ষ্মীপুর শহরের শ্যামনগর জিউ মন্দির থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা রায়পুর মহাসড়কে গণ অবস্থান নেয়। অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়েছে পটুয়াখালীতে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতে। অসাম্প্রদায়িক বাংলাদেশ লাঞ্ছিত হয়েছে হিন্দুরা। ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আগুনে ঝলসে জীবন দিতে হলো যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার অন্তঃসত্ত্বা নারী পুতুল রানী দাসকে। স্বজনদের অভিযোগ, চোখের সামনে এমন ঘটনা ঘটলেও তাকে রক্ষা না করে বসেছিলেন স্বামী। অবশ্য স্বামী ও তার পরিবারের দাবি, রাগের বশে পুতুল আত্মহত্যা করেছেন এবং তাকে রক্ষা করতে গিয়ে তারাও দগ্ধ হয়েছেন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রদীপকে আটক করা হয়েছে। যশোর থেকে বিএম ফারুকের রিপোর্ট, জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পুতুল রানী দাস। প্রতিবেশীর টিউবওয়েলে যাওয়া নিয়ে ঝগড়া হওয়ায় তাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন তার স্বামী। বিষয়টি নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামীর প্ররোচনায় পুতুল নিজের শরীরে আগুন ধরিয়ে দিলেও তাকে রক্ষার কোনো চেষ্টাই করেননি স্বামী, এমন অভিযোগ পুতুলের পরিবারের। আমার বাড়ি বেড়াতে যাইয়েও আমার মেয়ে 2-3 চালান ধরে মেদিস ঘরে তালা দেশে, ভিতরে তালা দিয়ে তো এইভাবে আগুন ধরায় দেশে। ওর কারোর সাথে মিষ্টি দেবে না, কারো দুয়ারে জাতি দেবে না, ওই ঘরের মধ্যে ফেলাই নির্যাতন করবে। প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হচ্ছিল।
এক পর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। সেখান থেকে সকালে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান পুতুল। দরজা খোলো, তা বলছে চাবি খুঁজে পাচ্ছি না। তারপরে দাদা দরজা ভেঙে তা ঢুকেছে। ও খাটে বোতল লেবে পরে এরকম করে বাতাস দিয়ে ওর গা হাত দিয়ে বসছে। তার আগে খাটে পরে বসেছিল। অবশ্য পুতুলের স্বামী প্রদীপ অভিযোগ অস্বীকার করেন। ঠেকা দিয়ে হাত পড়ে গেছে, লোকজন যেটা বলছে সেটা মিথ্যে কথা, আমি ওরে পুরাইনি। এদিকে পুলিশ বলছে অভিযোগ ওঠায় প্রদীপকে আটক করা হয়েছে। তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি সদর হাসপাতালে পুলিশ পাহারায়। আর পরবর্তী যে আইনি কার্যক্রমগুলো আছে মামলা রুজু সেটার প্রক্রিয়াধীন আছে। শাহাবুদ্দিন শাহাব, RTV। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভূঁইয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল ইউথ ক্লাব সখীপুর আরিয়ান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ সময় টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলা সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ড স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।